হ্যালো, দিস ইজ অমৃতা দাস ফ্রম ব্রাদার্স একাডেমি। ব্রাদার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এর আগে আমি তোমাদের কাছে ইংলিশ ক্লাস নিয়ে এসেছিলাম এবং ইংলিশ ক্লাস নিয়েওছি। আজকে আমি তোমাদের নতুন একটা সাবজেক্ট নেব, সেটা হলো পলিটি। পলিটি থেকে আজকে তোমাদের পলিটির একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্টিং হচ্ছে, সেই জায়গাটা তোমাদের আমি আজকে বোঝাবো। তো যদি তোমাদের সেশনটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে বললাম। তো চলো আজকে শুরু করি কনস্টিটিউশন। তো আমরা আগে জানবো যে কনস্টিটিউশনটা আমাদের কি, কনস্টিটিউশনটা কোথা থেকে এসেছে, কনস্টিটিউশন কাকে বলবো, এবং আমরা কেন পড়বো কনস্টিটিউশনটা, এবং আমাদের জীবনে কেন দরকার কনস্টিটিউশনটা। এই প্রভৃতি ইত্যাদি প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজকে এসেছি। তো চলো আজকে কনস্টিটিউশনটা দেখি। কনস্টিটিউশনের ডেফিনেশনটা প্রথমে বুঝবো যে কনস্টিটিউশন কাকে বলি। ঠিক আছে। কনস্টিটিউশন, আমরা কাকে বলি কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন মনে রাখবে যে এটা একটা অর্গানিক অর্গানিক থিংস। কনস্টিটিউশন ইজ আ অর্গানিক অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ আ নেশন। ফান্ডামেন্টাল কথার অর্থ কি? ফান্ডামেন্টাল কথার অর্থ হলো মৌলিক, ল মানে আইন। তাহলে আমরা কি বুঝলাম যে কনস্টিটিউশন ইজ আ অর্গানিক অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ আ নেশন, is a organic and fundamental law of a nation. তাহলে আমরা কি বুঝলাম যে কনস্টিটিউশন ইজ এ অর্গানিক অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ আ নেশন। তাহলে এটা কি? এটা একটা অর্গানিক থিংস, যেটা আমাদের কি বোঝায়? ফান্ডামেন্টাল ল বোঝায়, মৌলিক আইন সম্বন্ধে বোঝায়। এটা অফ আ নেশন মানে কি? একটা জাতি, মানে আমরা একটা জাতির মধ্যে পড়ি, তো সেই জাতির যে মৌলিক অধিকার বা মৌলিক আইন, সেইটা সম্বন্ধে বলেছে কি কনস্টিটিউশন, সেইটা সম্বন্ধে লেখা আছে কনস্টিটিউশনে। এবার দেখবো যে এই কনস্টিটিউশনটা আমাদের রিটেন নাকি আনরিটেন। আমাদের কনস্টিটিউশনটা রিটেন নাকি আনরিটেন। অনেক সময় দেখবে কোয়েশ্চেন আসে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি রিটেন কনস্টিটিউশন নাকি আনরিটেন কনস্টিটিউশন। তো আমাদের কনস্টিটিউশন কি কনস্টিটিউশন? তাহলে লেখো, ইট মে বি রিটেন অর আনরিটেন। ইট মে বি রিটেন অর আনরিটেন। বললাম কি ইট মে বি রিটেন অর আনরিটেন। তাহলে রিটেন মানে কি? লিখিত। আর আনরিটেন মানে অলিখিত। তাহলে আমাদের কনস্টিটিউশনটা কি আমরা সেটাই জানবো যে আমাদের কনস্টিটিউশনটা কি। তাহলে আমাদেরটা হলো রিটেন কনস্টিটিউশন। এবার যখন এলো যে এটা রিটেন কনস্টিটিউশন মানে লিখিত কনস্টিটিউশন, তাহলে আমরা জানবো যে এটা লিখেছে কে, তাই তো? তাহলে আমাদের অনেক সময় কোয়েশ্চেন আসে যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন, তাহলে এই কনস্টিটিউশনটা লিখেছে কে? কে লিখেছে? তাহলে লিখে রাখো নামটা। তিনি, তার নাম হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তাহলে কি বললাম যে আমাদের কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন কি? রিটেন কনস্টিটিউশন। এই রিটেন কনস্টিটিউশন মানে কি? কেউ একজন লিখেছে। এবার কে লিখেছে তার নামটা তোমাদের জানা দরকার। তাহলে লিখেছে কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। খুব ইম্পর্টেন্ট নাম, এটা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে যায়, বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসে যে রিটেন কনস্টিটিউশন যখন, কনস্টিটিউশনটা কে রাইট করেছে। তাহলে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইনি লিখেছেন। এবার এবার যে আমাদের কনস্টিটিউশনের প্রত্যেকটা যে পেজ, পেজগুলো কে ডিজাইন করেছিল, আর এই কনস্টিটিউশনটা কোথায় লেখা হয়েছিল? তো এটা লেখা হয়েছিল কোথায়? এটা লেখা হয়েছিল শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে। আর এখানে যে পেজগুলো ছিল, এই কনস্টিটিউশনে যে পেজগুলো ছিল, সেই পেজগুলো
ডিজাইন করেছিল, অনেকজনই ডিজাইন করেছিল, তো তার মধ্যে ইম্পর্টেন্ট নাম যেটা সেটা মনে রাখবে যে নন্দলাল বোস। নন্দলাল নন্দলাল বোস। তাহলে আমি কি বললাম যে আমাদের কনস্টিটিউশনটা কি? কনস্টিটিউশন ইজ আ অর্গানিক অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ আ নেশন। এটা বুঝলাম। এবার বললাম কি যে ইট মে বি রিটেন অর আনরিটেন, এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেটা কি? সেটা রিটেন কনস্টিটিউশন। এবার লিখেছে কে? সেটা লিখেছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আর এখানে যে পেজগুলো ছিল, এটা লেখা হয়েছিল শান্তিনিকেতনে বসে। আর এখানে বিভিন্ন লোকজন, এখানে এটা কিছু ইম্পর্টেন্ট লোক যারা এটা ডিজাইন করেছিল, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট নাম যেটা সেটা আমি কি বললাম? নন্দলাল বোস। সেটা বললাম নন্দলাল বোস। তাহলে এই জায়গাগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে, যে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এটা রিটেন কনস্টিটিউশন, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা এটা লিখেছিল, এবং এটা শান্তিনিকেতনে বসে লেখা হয়েছিল। আর এটা যে পেজগুলো যে ডিজাইন করেছিল তার নাম ছিল নন্দলাল বোস। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা পড়বো যে আমাদের কনস্টিটিউশনটা আমরা কেন পড়বো, কেন প্রয়োজন আমাদের পড়াটা। হোয়াট ডু উই নিড আ কনস্টিটিউশন ইন আওয়ার লাইফ। ঠিক আছে, দেখো, হোয়াট ডু উই নিড কনস্টিটিউশন ইন আওয়ার লাইফ। তো এখানে আমরা কি জানবো যে আমাদের কনস্টিটিউশনটা কেন প্রয়োজন, কেন আমরা কনস্টিটিউশনটাকে পড়বো, কেন আমাদের প্রয়োজন। দেখো যে এটা কি প্রোভাইড করে, কনস্টিটিউশন কি প্রোভাইড করে, এটাই তো আমরা জানবো যে কনস্টিটিউশন কি প্রোভাইড করে, বা কনস্টিটিউশনটা আমাদের যখন প্রয়োজন তখন কেন প্রয়োজন। কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সবকিছু। যে এটা একটা কি ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে কি মৌলিক। তো মৌলিক যা কিছু সবকিছু কিসের মধ্যে লুকোনো আছে? কনস্টিটিউশনের মধ্যে লুকোনো আছে। তাহলে লেখো যে ইট প্রোভাইডস, it provides a set of a basic it provides a set of basic rules that allow for minimal or coordinates among the member of society. তাহলে আমি কি বললাম যে আমাদের কেন প্রয়োজন কনস্টিটিউশনটা পড়া। ঠিক আছে, ইট প্রোভাইডস, এটা কি প্রোভাইড করে? এ সেট অফ বেসিক রুলস দ্যাট অ্যালাউ ফর মিনিমাল অর কোঅর্ডিনেটস অ্যামং দ্য মেম্বার অফ আ সোসাইটি। এটা কি প্রোভাইড করে? বললাম যে এ সেট অফ বেসিক রুল, আমাদের কিছু বেসিক রুলকে সেট করে, এবং যেটা কি করে, যেটা আমাদের মিনিমাল অর কোঅর্ডিনেটস মানে কি সামান্য কিছু কোঅর্ডিনেটস মানে কি সমন্বয় সাধন করা। তো সামান্য কিছু সমন্বয় সাধন করে অ্যামং দ্য মেম্বার অফ সোসাইটি, মানে আমাদের এই সমাজে বিভিন্ন মানুষের মধ্যে হোক বা বিভিন্ন মেম্বারের মধ্যে হোক, তাদের মধ্যে কি করে সমন্বয় সাধন করতে সাহায্য করে এই কনস্টিটিউশন। বোঝা গেল যে ইট প্রোভাইডস এ সেট অফ বেসিক রুলস দ্যাট অ্যালাউ মানে কি অনুমতি দেয়, যেটা আমাদের কি অনুমতি করে, যে সামান্য এবং কোঅর্ডিনেটস অ্যামং দ্য মেম্বার অফ আ সোসাইটি। এটা মনে রাখবে যে এই জন্য আমাদের কনস্টিটিউশনটা পড়তে হবে,
কারণ কনস্টিটিউশনের মধ্যে আমাদের যত ল সেগুলো বা আর্টিকেল, শিডিউল, এগুলো সব আমাদের কনস্টিটিউশনের মধ্যেই লুকিয়ে আছে। ঠিক আছে। তারপরে দেখো যে কনস্টিটিউশন কি করে, এক্সপ্রেসেস দ্য আইডেন্টিটি অফ আ পার্সন। একজন পার্সনের কি করে, আইডেন্টিটিটা কি সেটা এক্সপ্রেস করে। তাহলে ইট এক্সপ্রেসেস দ্য আইডেন্টিটি অফ আ পার্সন। আমি তো একটা মানুষ, তো আমার তো একটা আইডেন্টিটি আছে, তো সেটা কি? সেই জন্য আমাদের কি ভোটার কার্ড আছে, যে হ্যাঁ আমি এই দেশের নাগরিক, তো সেটাও তো কিসের মধ্যে পড়ছে, কনস্টিটিউশনের মধ্যেই পড়ছে। তো এটাই জানবো যে ইট এক্সপ্রেসেস দ্য আইডেন্টিটি পাওয়ার অফ আ পার্সন। তাহলে লিখে নাও এগুলো, ইট এক্সপ্রেসেস দ্য আইডেন্টিটি অফ আ পার্সন। তাহলে কি বললাম যে ইট এক্সপ্রেসেস দ্য আইডেন্টিটি অফ আ পার্সন, এটা কি এক্সপ্রেস করে, একটা মানুষের আইডেন্টিটি মানে পরিচয়, একটা মানুষের পরিচয়, যেটা আমরা কি থেকে পাবো, কনস্টিটিউশন থেকে পাবো। এগুলো বেসিক, একদমই বেসিক জিনিস, যেগুলো ধরো কখনো জিজ্ঞেস করতে পারে যে কনস্টিটিউশন যে তুমি পড়ছো কেন পড়ছো, কনস্টিটিউশনটা কেন পড়ছো, এটা বলতেই পারে। তো সেই জন্য এগুলো বলা। তারপরে দেখো দা ফিলোসফি অফ কনস্টিটিউশন। দা ফিলোসফি অফ কনস্টিটিউশন। দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশনের ফিলোসফিটা কি? তাহলে আমরা কি জানবো যে দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশন। তাহলে আমরা জানলাম যে কনস্টিটিউশনটা আমরা কেন পড়বো, আমাদের আইডেন্টিটি হিসেবে ইউজ হয় বলে আমরা কনস্টিটিউশনটা আমাদের প্রয়োজন। এবার জানবো যে দ্য ফিলোসফি অফ কনস্টিটিউশন। এবার আমরা জানি যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেকুলার এবং ডেমোক্রেটিক কথাগুলো অ্যাড হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এখানে জানবো যে কনস্টিটিউশনটা কি লিবারেল, ডেমোক্রেটিক এবং ইগ্যালিটেরিয়ান, এই শব্দগুলো এখানে আসবে। যে ফিলোসফি বলেছে, এই ফিলোসফিটাই হলো যে কি, দ্য কনস্টিটিউশন ইজ আ সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড ইগ্যালিটেরিয়ান। যে এইসব যে শব্দগুলো উঠে এসেছে সেই জিনিসগুলোই আমরা এখানে বলবো। ঠিক আছে। তো লেখো যে ইট ক্যান provides liberal, democratic and egalitarian। তারপরে egalitarian and secular ইত্যাদি কথাগুলো আমাদের কি আছে, কনস্টিটিউশনে বলা আছে। আর এগুলো আমরা আরো জানবো যখন আস্তে আস্তে ডিপে যাব, তখন দেখবো যে সেকুলার এবং ডেমোক্রেটিক এই সমস্ত কথাগুলো 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের অ্যাড হয়েছিল কনস্টিটিউশনে। তো এই জিনিসগুলো পরে জানবো। আপাতত এটুকুই জানবো যে এটা কি করে, এটা লিবারেল, অফ ডেমোক্রেটিক অ্যান্ড ইগালিটেরিয়ান, ফেডারেল, সেকুলার, এই কথাগুলোকে আমরা এই কনস্টিটিউশনের ফিলোসফির মধ্যে পাই। ঠিক আছে। এবার যেটা দেখবো আমাদের প্রথম চ্যাপ্টার যে শুরু হচ্ছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আ কনস্টিটিউশন। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আ কনস্টিটিউশন। তাহলে লেখো যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আ কনস্টিটিউশন। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। তাহলে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যখনই আমরা পড়বো, মানে কি, যে কনস্টিটিউশনের যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড সেটা আমরা
জানবো যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কোথা থেকে এসছে কনস্টিটিউশনটা। ঠিক আছে, তো এইসব বিষয়গুলো জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে কত, 1600 খ্রিস্টাব্দ। তাহলে দেখো 13 ডিসেম্বর 1600, এই ডেটটা দেখো। তাহলে এই সময় কি হয়েছিল, দ্য ব্রিটিশ কেম টু ইন্ডিয়া, ব্রিটিশরা কি হয়েছিল, ইন্ডিয়াতে এসেছিল কত সালে, থার্টি কত সালে, 31 ডিসেম্বর 1600। তো এই সময় কি এসেছিল, দা ব্রিটিশ কেম টু ইন্ডিয়া, ব্রিটিশরা কোথায় এসেছিল, ইন্ডিয়া এসেছিল, ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছিল, ইন্ডিয়াতে এসেছিল। এবং 31 ডিসেম্বর 1600 এই সময় কি হয়েছিল, ব্রিটিশরা তাহলে কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়া এসেছিল। এবং এর এর ফলে মানে এখানে একটা গল্প আছে যে 31 ডিসেম্বর 1600 একটা বড় ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্টটা কি ছিল, যে একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটেনের কাছে কি চেয়েছিল, মনোপলি চেয়েছিল। এবং তারা তারা এসেছিল যে 31 ডিসেম্বর 1600 এসেছিল। এবং সেই সময় যে ইভেন্টটা ঘটেছিল সেখানে তাদের দাবি ছিল যে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে একটা মনোপলি দাবি করেছিল, যে হ্যাঁ আমরা এই মনোপলিটা যদি দাবি করি তাহলে এই মনোপলির মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা তাদের যে ইন্ডিয়ান ওশিয়ানের বিভিন্ন পার্ট ছিল সেই পার্ট গুলোতে তারা তাদের মতো ট্রেড করতে পারবে, কটন, তারা স্পাইস, কটন ইত্যাদি বিভিন্ন কিছু কি করেছিল, ট্রেড করেছিল। তো সেই ট্রেড গুলো তারা করতে পারবে, এই জন্য কি করেছিল, তারা মনোপলি চেয়েছিল, তারা কি চেয়েছিল, মনোপলি চেয়েছিল। এবং তুমি দেখবে যে 31 ডিসেম্বর তো তারা এসেছিল, এবং তারপরে মনোপলি চেয়েছিল যে তারা ট্রেড করবে, ট্রেড করার জন্য তারা এই মনোপলি গুলো চেয়েছিল, ট্রেড করার জন্য। তাহলে পরে যখন তারা এই সমস্ত কিছু তাদের যা দাবি ছিল তারা তাদেরকে জানিয়েছিল, যারা ওখানকার ব্রিটিশ মার্চেন্ট ছিল তাদেরকে জানিয়েছিল তাদের দাবিগুলো, যে হ্যাঁ যে আমরা এই ট্রেড করব বা কিছু। তো তারা যখন সেই পারমিশনটা পেয়ে গেল তখন তারা কি করলো, একটা কোম্পানি তৈরি করলো। তো সেই কোম্পানির নামটাই কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানির নাম কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াতে এসে কি করলো, বাণিজ্য করতে শুরু করলো। তাহলে এরা কি করলো, এরা ব্রিটিশ মনার্কের কাছ থেকে দাবি যে করেছিল সেই দাবিটা ফুলফিল যখন হয়ে গেল তখন তারা কি করলো, একটা কোম্পানি বানালো, এবং যে কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর তারা প্রথম ব্রিটিশ হিসেবে কি হয়েছিল, ভারতে এসেছিল। এই জায়গাটুকু দেখবে যে তোমাদের অনেক সময় আসে যে ব্রিটিশ কেম টু ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, তখন তোমরা বলবে যে 31 ডিসেম্বর 1600, এই ইয়ারটাতে ব্রিটিশরা কেম টু ইন্ডিয়া, ভারতে এসেছিল। ঠিক আছে, আর এই 31 ডিসেম্বর এসেছিল। এবং তারা যে গ্র্যান্টটা চেয়েছিল তারা কোথা থেকে, রয়্যাল চার্টার অ্যাক্টের মাধ্যমে তারা গ্র্যান্টের দাবি করেছিল, রয়্যাল চার্টার অ্যাক্টের মাধ্যমে। এই জায়গাগুলো মনে রাখবে যে 31 ডিসেম্বর 1600 তারা ইন্ডিয়াতে এলো, এবং রয়্যাল চার্টার অ্যাক্ট তখন ছিল রয়্যাল চার্টার অ্যাক্ট। তো 1600 রয়্যাল চার্টার অ্যাক্টের মাধ্যমে তারা তাদের গ্র্যান্টের দাবি করেছিল। এবং তারা যখন সেটা পেয়ে যায় তখন তারা কি করে, ইন্ডিয়ান ওশিয়ানের বিভিন্ন পার্টে তারা কি করে, তারা তোমার তাদের যে জিনিসগুলো ছিল, অপিয়াম বলো, স্পাইস বলো, কটন, এই জিনিসগুলো ট্রেড করতে শুরু করলো। এবার প্রথম যখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তৈরি করেছিল তখন সেখানে মেম্বার ছিল কতজন, সেখানে মেম্বার ছিল 216 জন। সেখানে কতজন মেম্বার ছিল, 216 জন মেম্বার ছিল। 216 জন মেম্বার ছিল। এবার এই 216 জন মেম্বারের মধ্যে আমরা দেখব যে এখানে এখানে কে ছিল, নাইট অ্যান্ড অলডারম্যান, এবং
নাইট এবং অলডারম্যান এরা ছিল বড় বড় মার্চেন্ট, এরা কি ছিল, রিচ মার্চেন্ট বলে। এদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক সাহায্য পেয়েছিল। তাদের নাম কি, নাইট অ্যান্ড অলডারম্যান। এই নাইট এবং অলডারম্যান এদের কাছ থেকে এরা কি ছিল, এরা ছিল রিচ মার্চেন্ট। এরা ছিল রিচ মার্চেন্ট। এই রিচ মার্চেন্টদের কাছ থেকে তারা কি হয়েছিল, অনেক সাহায্য পেয়েছিল, যার ফলে তারা বিভিন্ন কিছু ট্রেড করতে পেরেছিল। তারা কি কি ট্রেড করেছিল, তারা ট্রেড করেছিল কটন, সুগার, স্পাইস, তারপরে তোমার সল্ট অ্যান্ড ইন্ডিগো। এগুলো মনে রাখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা মেম্বার ছিল তারা কি কি ট্রেড করেছিল, তারা কটন, সুগার, স্পাইস, সল্ট অ্যান্ড ইন্ডিগো, এই সমস্ত জিনিসগুলো তারা ট্রেড করতে চেয়েছিল বা করেছিল, তারা এই সমস্ত জিনিসগুলো ট্রেড করেছিল। তাহলে আমি বললাম যে এখানে যখন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এস্টাবলিশড হয় তখন 216 জন মেম্বার ছিল, এবং এই 216 জন মেম্বারের মধ্যে একজন ছিল, এখানে লিখবে যে একজন ছিল গভর্নর, ওয়ান গভর্নর, এখানে ছিল ওয়ান গভর্নর, আর 24 ডিরেক্টরস ছিল, এবং 24 ডিরেক্টরস ছিল। এই 216 জন মেম্বারের মধ্যে ছিল একজন গভর্নর আর 24 ডিরেক্টরস। এবার এই গভর্নরকে আজকের দিনে আমরা কি বলবো, সিইও। এই গভর্নর আজকের দিনে সিইও, এন্ড 24 যে ডিরেক্টর এটা হলো বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আমি কি বললাম, 216 জন মেম্বার ছিল, 216 জন মেম্বার নিয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা প্রথম গড়ে ওঠে, এবং এদের মধ্যে একজন ছিল গভর্নর অর্থাৎ সিইও, এবং 24 ডিরেক্টর ছিল যারা বোর্ড অফ ডিরেক্টরস বলা হতো, যাদেরকে বোর্ড অফ ডিরেক্টরস বলা হতো। এবার একটা কোম্পানি গড়ে ওঠে কি নিয়ে, একজন গভর্নর থাকবে এবং তার সঙ্গে আরো অনেকজন মেম্বার থাকবে, তবে তো একটা কোম্পানি গড়ে উঠবে, তাই না? তো একটা কোম্পানিতে যখন কাজ করবে প্রত্যেকে মিলেই তো কাজ করবে, এবার তাদের একজন হেড থাকবে, সেই হেডটা হলো ওয়ান গভর্নর, যেটা আমরা আজকের দিনে সিইও বলি। এখানে এইটুকুই দেখো, এই জায়গাগুলো দেখো যে প্রথম কতজন মেম্বার নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল, 216 জন নিয়ে। এবার তাদের মধ্যে একজন গভর্নর ছিল আর 24 ডিরেক্টর ছিল। আর নাইট আর অলডারম্যান এরা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেখানকার রিচ মার্চেন্টস, যারা কি করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হেল্প করেছিল ট্রেড করার জন্য। এবার দেখো এরপরে 1608 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে গেল এবং 1608 খ্রিস্টাব্দে, 1608 খ্রিস্টাব্দে দেখলাম যে ব্রিটিশরা আমাদের ইন্ডিয়ায় এলো, এবং তারপরে অনেক কিছু ঘটনা মাঝে ঘটেছিল, ট্রেড করার ব্যাপার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করার ব্যাপারটা ছিল। এবার তারপরে 1608 খ্রিস্টাব্দে এলো, এবং 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা জাহাজ কি হলো, সুরাটে এসে ল্যান্ড করেছিল, এবং তারা কি করেছিল, 1611 খ্রিস্টাব্দে মাসুলিপট্টনমে তাদের ফার্স্ট ফ্যাক্টরিটা এস্টাবলিশ করেছিল। তাহলে 1611 খ্রিস্টাব্দে আমরা মনে রাখবো যে 1611 খ্রিস্টাব্দে মাসুলিপট্টনম, যেটা এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তাহলে এই 1611 খ্রিস্টাব্দে মাসুলিপট্টনমে এসে একটা কি করলো, তাদের ফার্স্ট ফ্যাক্টরিটা এস্টাবলিশ করলো এখানে। তাহলে 1608 খ্রিস্টাব্দে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা জাহাজ কোথায় ল্যান্ড করলো? সুরাটে ল্যান্ড করলো, সুরাটে ল্যান্ড করলো। এবং তারা 1611 খ্রিস্টাব্দে কি করলো? মাসুলিপট্টনমে একটা তাদের তাদের কি করলো? প্রথম যে ঘাটিটা তৈরি করেছিল সেইখানে নির্মাণ করেছিল মাসুলিপট্টনমে। এই কোয়েশ্চেনটা অনেক আসে পরীক্ষায়, যে 1611 খ্রিস্টাব্দে তারা তাদের প্রথম যে ইয়েটা করেছিল সেটা কোথায় করেছিল? সেটা মাসুলিপট্টনমে। এবং সেকেন্ডটা যদি বলি, সেকেন্ডটা সেটা কোথায় হয়েছিল? সেটা করেছিল সুরাটে, সেটা সুরাটে করেছিল। তাহলে তারা তাদের প্রথম কমেন্টটা কোথায় করেছিল? মাসুলিপট্টনমে 1611 খ্রিস্টাব্দে, যেটা এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর সেকেন্ডটা করেছিল কোথায়? সুরাটে। এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে অনেক। এবার দেখো 1612 খ্রিস্টাব্দে, তাহলে 1611 খ্রিস্টাব্দে তো দেখলাম যে আমরা একটা কোম্পানি তৈরি করলো। তারপরে 1612 খ্রিস্টাব্দে এলো কি? দেখো 1612 খ্রিস্টাব্দে হয়েছিল কি? একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেছিল 1612 খ্রিস্টাব্দে, সেটা হলো ব্যাটেল অফ সোয়ালি। তাহলে আমরা কি বললাম যে 1612 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ব্যাটেল অফ সোয়ালি। এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, মনে রাখবো। অনেক সময় কোয়েশ্চেনে দিয়ে যায় যে ব্যাটেল অফ সোয়ালি কত খ্রিস্টাব্দে হয়েছিল, তো আমরা কি বলবো? ব্যাটেল অফ সোয়ালি হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। এবার জানবো ব্যাটেল অফ সোয়ালিটা কাদের মধ্যে হয়েছিল, এটা কি ছিল? এটা ছিল একটা নেভেল নেভেল ওয়ার, ঠিক আছে? এটা ছিল একটা কি নেভেল নেভেল ওয়ার। এই ব্যাটেল অফ সোয়ালি কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ সোয়ালি হয়েছিল জানবো আমরা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড পর্তুগিজদের মধ্যে হয়েছিল, অ্যান্ড পর্তুগিজদের মধ্যে হয়েছিল। তাহলে আমরা কি জানলাম যে ব্যাটেল অফ সোয়ালি হয়েছিল কত সালে? 1612 সালে। ব্যাটেল অফ সোয়ালি হয়েছিল 1612 সালে। এবং এটা কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজদের মধ্যে হয়েছিল। তো এখানে উইনার কারা ছিল? উইনার হয়েছিল কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতেছিল। তাহলে আমরা দেখবো আমরা এখানে কি কি দেখলাম। চলো আমরা একবার আবার আগে থেকে বলি যে 1612 খ্রিস্টাব্দে অনেকগুলো ঘটনা আমরা দেখলাম। যে আমি বললাম যে 1608 খ্রিস্টাব্দে কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা জাহাজ কি হলো? সুরাটে ল্যান্ড করলো। এবং সেখানে এসে তারা কি করলো? তারা তাদের ফার্স্ট ফ্যাক্টরিটা এস্টাবলিশ করলো। কোথায় করলো? মাসুলিপট্টনমে করলো। তাহলে তারা তাদের, এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করলো কোথায়? ফার্স্ট ফ্যাক্টরিটা এস্টাবলিশ করলো মাসুলিপট্টনমে। মাসুলিপট্টনম, মাসুলিপট্টনমে করলে, যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ বললাম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে আমরা এখানে অনেকগুলো কোয়েশ্চেন বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ফ্যাক্টরি কোথায় এস্টাবলিশ করেছিল? মাসুলিপট্টনমে করেছিল, যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর তারা তাদের সেকেন্ড ফ্যাক্টরিটা কোথায় আবিষ্কার, সেকেন্ড ফ্যাক্টরিটা কোথায় এস্টাবলিশ করেছিল? না, সেটা এস্টাবলিশ করেছিল সুরাটে। সেটা করেছিল কোথায়? সুরাটে। তাহলে এখান থেকে আমরা কটা কোয়েশ্চেন পেলাম? দেখো 1612 খ্রিস্টাব্দে, যেটা আমি বললাম যে 1608-এ এসেছিল, 1608-এ তাদের ফার্স্ট ফ্যাক্টরিটা করেছিল। আর 1612-তে তাদের সেকেন্ড ফ্যাক্টরিটা করেছিল। তাহলে 1608-এ ফার্স্টটা করেছিল মাসুলিপট্টনমে, আর সেকেন্ডটা করেছিল কোথায়? সুরাটে। এই দুটো কোয়েশ্চেন খুব আসে পরীক্ষায়, তোমরা নোট করে নেবে জায়গাগুলো। এরপরে আমি বললাম যে 1612 খ্রিস্টাব্দে আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা কি বললাম? সেটা বললাম যে ব্যাটেল অফ সোয়ালি। ব্যাটেল অফ সোয়ালি এটা হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। এটা কাদের মধ্যে হয়েছিল? বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কাদের মধ্যে? পর্তুগিজদের মধ্যে, এবং পর্তুগিজদের মধ্যে।
এবার এখানে যারা উইনার হয়েছিল, কে উইনার হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইনার হয়েছিল। তাহলে এই জায়গাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ব্যাটেল অফ সোয়ালি কাদের মধ্যে হয়েছিল, কে জিতেছিল। এবার কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পর্তুগিজদের মধ্যে হয়েছিল। জিতেছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই জায়গাগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো, এরপরে কি হলো, এরপরে 1612 খ্রিস্টাব্দ চলছে। তো 1612 খ্রিস্টাব্দ মানে আমরা কি জানি যে এটা কার সময়কাল চলছে? 1612 মানে জাহাঙ্গীরের সময়কাল চলছে। জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সময় আমরা জানি যে টমাস র ভারতে এসেছিল। জাহাঙ্গীরের সময় কে এসেছিল? টমাস র ভারতে এসেছিল। তাহলে আমরা জানলাম যে 1612 খ্রিস্টাব্দে এই সময়টা কার সময়কাল ছিল? জাহাঙ্গীরের সময়কাল ছিল। এবং তার সময় যে ইংরেজ ভারতে এসেছিল তার নাম কি? টমাস রো। যে সে কিছু ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে সে এখানে এসেছিল, ইন্ডিয়া এসেছিল, এবং জাহাঙ্গীরের কাছ থেকে কিছু পারমিশন নিতে চেয়েছিল যে হ্যাঁ এই পারমিশনটা আমার দরকার বা সে কিছু। এবার সে যখন ব্যাটেল অফ সোয়ালি জিতলো তখন কি হলো, জাহাঙ্গীর আরো খুশি হয়ে গেল এবং খুশি হয়ে তাকে সেই পারমিশনটা দিল যে হ্যাঁ তুমি কোম্পানি বানাও এবং এখানে তুমি ট্রেড করতে পারো, এটা বললো। ঠিক আছে, তো এই হলো 1612 গল্প। এই সময় জাহাঙ্গীর এসেছিল। জাহাঙ্গীর ছিল এই সময়কালে মুঘল এম্পেরর। আর জাহাঙ্গীরের সময় টমাস র ভারতে এসেছিল। তারপরে আমরা দেখবো 1619। ঠিক আছে, তারপরে আমরা দেখবো 1619 খ্রিস্টাব্দ। যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাল তোমাদের আমি সেগুলো ধরে ধরে বলছি যে এই সালগুলো থেকে পরীক্ষা অনেক কোয়েশ্চেনও আসে। তার এই সালগুলো ইম্পর্টেন্ট, তো এই সালগুলো ধরে ধরে বলছি যে এই সময় কি হয়েছিল। এই সময় দেখো, মাদ্রাজ বোম্বে এবং মাদ্রাজ বোম্বে এবং ক্যালকাটাতে কিছু কোম্পানি এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো মাদ্রাজে কত সালে হয়েছিল? আমি বললাম কি, 1 নম্বর মাদ্রাজ, 2 বললাম কি বোম্বে অ্যান্ড মাদ্রাজ বোম্বে অ্যান্ড ক্যালকাটা। তাহলে এই 3 জায়গায় কোম্পানি এস্টাবলিশ হয়েছিল। কত সালে? মাদ্রাজে হয়েছিল 1639-এ। আর বোম্বে বোম্বে হয়েছিল কত সালে? 1668-তে। 1668-তে। আর ক্যালকাটাতে হয়েছিল কত সালে? 1690। 1690। তাহলে আমরা কি জানলাম যে মাদ্রাজ বোম্বে আর ক্যালকাটাতে কোম্পানি এস্টাবলিশ হয়েছিল কত সালে? মাদ্রাজে হয়েছিল 1639, বোম্বে হয়েছিল 1668, আর ক্যালকাটাতে হয়েছিল 1690 খ্রিস্টাব্দে। এরপরে আসবো যেটা, সেটা হলো 1600 থেকে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প গেল। এবার আমরা বলেছিলাম কি যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আ কনস্টিটিউশন। তাহলে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন এটা কটা রুলের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে? এটা আমরা জানবো যে দুটো রুলের ওপরে ডিপেন্ড করে গড়ে উঠেছিল। একটা কি? একটা হলো কোম্পানি রুল, একটা কোম্পানি রুল, আর একটা হলো ক্রাউন রুল। ক্রাউন রুল। ঠিক আছে, তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা, যে কনস্টিটিউশনটা গড়ে উঠেছিল দুটো রুলের ওপরে ডিপেন্ড করে গড়ে উঠেছিল। একটা হলো কোম্পানি রুল আর একটা হলো ক্রাউন রুল। তাহলে কোম্পানি রুলটা আমাদের কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল আমরা জানবো। যে কোম্পানি রুলটা ছিল 1773 সাল থেকে 1858 সাল পর্যন্ত ছিল। তাহলে কোম্পানি রুল যেটা, সেটা 1773 থেকে 1858 সাল পর্যন্ত ছিল। আর ক্রাউন রুল যেটা, সেটা কত সাল পর্যন্ত? 1858 থেকে 1947 সাল পর্যন্ত, মানে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত এই রুল গুলো চলেছিল। একটা হলো কোম্পানি রুল আর একটা হলো ক্রাউন রুল।
কোম্পানি রুলটা হয়েছিল 1773 থেকে 1858, আর ক্রাউন রুল হয়েছিল 1858 থেকে 1947 সাল পর্যন্ত। এবার এর মধ্যে অনেক ইভেন্ট হয়েছিল, যে ইভেন্ট গুলো তোমরা জানবে যে 1773-এ অ্যাক্ট আসে, তারপরে 1773-এর পরে অনেক অ্যাক্ট আসে, সেই অ্যাক্ট গুলোর মাধ্যমে কি কি বলা হয়েছে সেই জিনিসগুলো আমরা জানবো। তারপর 1858, 1947, মানে টোটাল সালে কি কি হয়েছিল সেই ইভেন্ট গুলো আমরা জানবো। ঠিক আছে, দেখো এখানে এই জিনিসগুলো কিন্তু তোমরা একদম লিখে নেবে যে কোম্পানি রুলটা কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল, 1773 থেকে 1858, আর ক্রাউন রুলটা হয়েছিল 1858 থেকে 1947। তো খুব ইম্পর্টেন্ট। এই রুলগুলোর উপর ডিপেন্ড করে তো আমাদের কনস্টিটিউশনটা এই রুলগুলোর উপর ডিপেন্ড করে গড়ে উঠেছিল। কিন্তু আমি যে বললাম যে 1619 খ্রিস্টাব্দে এখানে এখানে কোম্পানি তৈরি হয়েছিল বা কিছু, এবার তারপরে যে ইভেন্টটা ঘটেছিল, আমাদের ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা ঘটেছিল আমি বলছি তোমাদের, যে 1757 সাল, 1757 সালে একটা ইভেন্ট ঘটেছিল। কি ঘটেছিল 1757 সালে? তো 1757 সালে 23শে জুন কি ঘটেছিল? 1757 সালে 23শে জুন হয়েছিল ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি। তাহলে দেখো ব্যাটেল অফ পলাশি বললাম, ব্যাটেল অফ পলাশি কার মধ্যে হয়েছিল? হয়েছিল দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেনারেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেল রবার্ট ক্লাইভ অ্যান্ড নবাব অফ বেঙ্গল যে সিরাজউদ্দৌলা ছিল তার মধ্যে হয়েছিল। তাহলে ব্যাটেল অফ পলাশি কার মধ্যে হয়েছিল? হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেল রবার্ট ক্লাইভ। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন কিন্তু খুব আসে, প্রত্যেকটা পরীক্ষাতে আসে। ধরো যে 1757 কি জন্য ইম্পর্টেন্ট? 1757 23শে জুন ব্যাটেল অফ পলাশি হয়েছিল, সেটা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেল রবার্ট ক্লাইভ এবং নবাব অফ বেঙ্গল, নবাব অফ বেঙ্গল, নবাব অফ বেঙ্গল তার মধ্যে সিরাজ উদ্দৌলা, সিরাজ উদ্দৌলা। তাহলে আমরা কি দেখলাম যে কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেনারেল রবার্ট ক্লাইভ এবং নবাব অফ বেঙ্গল সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল কি? ব্যাটেল অফ পলাশি। এই জায়গাটা কিন্তু মনে রাখবে প্রত্যেকটা, আমি যে 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 ইভেন্ট গুলো বলছি, যে যে সালগুলো বলছি বা সেই সালে কি হয়েছিল, প্রত্যেকটা সাল কিন্তু ইম্পর্টেন্ট। ওখানে 1608 বলেছিলাম, 1608-এ কি ঘটনা ঘটেছিল? যে ফার্স্ট ফ্যাক্টরি যে এস্টাবলিশ করেছিল, 1612-তে সেকেন্ড ফ্যাক্টরি এস্টাবলিশ হয়েছিল। তারপরে বললাম 1757 বা 1612 বলেছি যে ব্যাটেল অফ কি সোয়ালি, সোয়ালি, ওয়ার অফ সোয়ালি হয়েছিল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবটা ঠিক করে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, যেটুকু দেখ একদম ভালো করে দেখবে। ব্যাটেল অফ পলাশি এখানে গেল যে এর মধ্যে হয়েছিল। ঠিক আছে, তারপরে আরেকটা ইভেন্ট হয়েছিল 1756, 1756 সাল। এই সময় একটা ইভেন্ট ঘটেছিল, সেটা কি? সেটা হলো ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এবার এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা আমরা জানবো, যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। তাহলে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কি? না, ফোর্ট উইলিয়াম কলেজে, ফোর্ট উইলিয়াম কলেজের একটা ঘরে, একটা একেবারে ছোট ঘরে, সেখানে কি হয়েছিল? অনেকজন মানুষ, অর্থাৎ ওখানে ছিল কত, 146 জন মানুষকে আটকে দিয়েছিল একটা ঘরের মধ্যে। তারপরে সেখানে 146 জন মানুষের মধ্যে 123 জন মানুষ, তারা কি একটা ছোট ঘরে রাখলে কি হবে? সে গরমের সময় সাফোকেশনে অবশ্যই কষ্ট হবে। তো সেখানে কি হয়েছিল? 146 জনের মধ্যে 123 জন মারা গেছিল। এই যে বড় ইভেন্টটা, এই ঘটনাটাই আমাদের ইতিহাসে
ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। তো এটা কোথায় হয়েছিল? ফোর্ট উইলিয়ামের একটা ঘরে হয়েছিল। ঠিক আছে, তো 1756 সালে ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল। এটা কোথায় হয়েছিল? ফোর্ট উইলিয়ামের একটা ঘরে। ফোর্ট উইলিয়ামের একটা ঘরে হয়েছিল এই ঘটনাটা ঘটেছিল। সেই ঘরে কি করেছিল? 146 জন মানুষকে আটকে রেখেছিল, 146 জন মানুষকে। এবার এই 146-এর মধ্যে 123 জন মানুষ ডেথ। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এত বড় একটা ইভেন্ট, এইটাকে আমরা কি বলবো? ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এবং এটার সালটাও মনে রাখবে তোমরা, যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি 1756 সালে ঘটেছিল। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ক্যালকাটা। ক্যালকাটা। কতজন ছিল? 146 জন ছিল, এবং তাদের মধ্যে 123 জন মারা গেছিল। তো এটা হলো এখানকার ইম্পর্টেন্ট ইভেন্ট। এবার দেখো 1756 গেল, 57 গেল, এবার দেখো 1764। 1764-তে একটা ইভেন্ট হয়েছিল, সেটা কি? ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার হয়েছিল কত সালে? 1764 সালে। এটার ডেটটা অনেক সময় দেয়, মনে রাখবে, 22শে অক্টোবর। যদি কোনো ডেট মনে নাও থাকে, তবুও বক্সারের যুদ্ধ আর পলাশির যুদ্ধের যে ডেটটা, সেটা কিন্তু মনে রাখবে। অনেক সময় ডেট তুলে দিয়ে দেয়। আর তো ডেটটা কি দেখলাম? পলাশির যুদ্ধে জানলাম 23শে জুন, আর বক্সারের যুদ্ধ দেখলাম 22শে অক্টোবর। তাহলে ডেটটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ব্যাটেল অফ বক্সার হয়েছিল 22শে অক্টোবর 1764-তে। এই কার কার মধ্যে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল মীর কাসিম অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ঘটনাটা ঘটেছিল। তাহলে আমরা কি বললাম? যে ব্যাটেল অফ বক্সার 1764 সালে হয়েছিল, এবং এটা হয়েছিল 22শে অক্টোবর। আর এটা কার মধ্যে হয়েছিল? মীর কাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মীর কাসিমের মধ্যে হয়েছিল এই ঘটনাটা। এবার এখানে উইনার কে ছিল? এখানে উইনার ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল উইনার। তাহলে আমরা মনে রাখবো যে বক্সারের যুদ্ধে কে জিতেছিল? বক্সারের যুদ্ধে জিতেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এর ফলে যে ঘটনাটা ঘটেছিল, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়েছিল এই সময় থেকে। যে ব্যাটেল অফ বক্সার হলো মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জিতে গেল, এই জেতার ফলেই তারা কি করলো? ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হলো। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হলো। তাহলে কি? ইংলিশ শাসন কি হলো? এস্টাবলিশড হলো। দেখো, তাহলে এই এই ছিল আমাদের আজকে যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, টোটাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে কনস্টিটিউশন কাকে বলবো। তো আমি বললাম যে কনস্টিটিউশন কি? অর্গানিক অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ আ নেশন। এটা কি হয়? এটা রিটেন হতে পারে, আনরিটেন হতে পারে। আর যদি আমাদের কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন এবং লেন্দিয়েস্ট কনস্টিটিউশন, তাহলে রিটেন যখন বললাম, তখন বললাম যে রিটেনটা যে কে লিখেছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে কে লিখেছে, তাহলে আমি বলেছিলাম যে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ইনি আমাদের কনস্টিটিউশনটা লিখেছিলেন। আর আমরা তো জানি যে ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলে? বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে বলে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে টোটাল জিনিসটা তোমরা দেখতে হবে। আর যেসব জায়গায় বুঝতে অসুবিধা হবে, তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যেটা দেখছি তোমরা লাইকই করছো না, লাইক না করলে আমরা কি করে বুঝবো যে তোমাদের সেশনটা ভালো লাগছে না খারাপ লাগছে? কি করে বুঝবো? তো অবশ্যই লাইক করে দেবে, একটা লাইক করে। কারণ আমরা তবেই তো বুঝবো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, এবং আমরা ক্লাসগুলো নিয়ে আসতে পারবো। তোমরা একটা লাইক করলে তবে আমরা উৎসাহ পাবো অনেক অনেক, তাই না?
আর নাহলে কি মনে হবে, মনে হবে যে না আমরা ক্লাসগুলো নিচ্ছি, হয়তো তারা বুঝতেই পারছে না কিছু। এবার যদি নাও বুঝতে পারো সেটাও কমেন্ট করে বলো যে এই জায়গাগুলো বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করে বুঝবো? আমাদের ক্লাসগুলো বেকার না হয়ে যাবে এমনি, যে তোমরা কিছুই বুঝতে পারছো না অথচ আমরা ক্লাস নিচ্ছি। এটা তো হতে পারে না, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক এটাই ছিল যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। এটা যদি তোমরা বুঝতে পারো তো ভালো, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ বুঝেছো তোমরা। আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সেটাও বলবে যে হ্যাঁ এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাগুলো আরো ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো সেশনটা এইটুকুই। পরের দিন আমরা দেখবো যে বিভিন্ন অ্যাক্ট আছে, যে আমি বললাম ক্রাউন রুল, তারপরে বললাম কোম্পানি রুল। তো সেই সব রুল গুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্ট আসবে। তো সেই সব অ্যাক্ট গুলোতে কি কি বলা হয়েছে, মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইভেন্ট যে সব জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা তোমাদেরকে বলবো, বা সেই সব একটা সেশন নিয়ে আসবো সেই সামনে দিন। ঠিক আছে, তো চলো টাটা আজকে। রেডি হও, রেডি হও, রেডি হও।